ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য কমিটি এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি এই কারণে আগামী ২রা জানুয়ারি আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি অবমাননার বিরুদ্ধে এবং আমাদের রাজ্যের প্রয়োজনীয় 11 দফা দাবির ভিত্তিতে রাজ্যভিত্তিক কনভেনশন করব সেই বার্তা দেওয়ার জন্য। তার আগে আমি প্রথমে সাংবাদিক বন্ধুদের এটা 2024-এর শেষ দিন এবং আর কয়েক ঘন্টা পর ইংরেজি নববর্ষ, তাই এই সুযোগে সাংবাদিক বন্ধুদের নববর্ষের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করছি। আমাদের এই কনভেনশনের মূল বিষয় হচ্ছে, আপনারা এটা লক্ষ্য করেছেন যে এই পার্লামেন্টে গত 17ই ডিসেম্বর সংবিধানের 75তম বর্ষ পূর্তির উপলক্ষে আলোচনা করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন পার্লামেন্টে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি। ডক্টর বি.আর. আম্বেদকর এদেশের সংবিধান প্রণেতা, সংবিধানের মূল স্থপতি, এটা সবাই জানেন। এরপরেও এই সংবিধান প্রণেতাকে সংবিধানের নামে শপথ নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে এই অসম্মানজনক, অপমানজনক যে আচরণ, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। আমরা এটা লক্ষ্য করেছি, আজকের এই বিজেপি তো আরএসএস দ্বারা পরিচালিত, সংঘ পরিবার দ্বারা পরিচালিত। এই আরএসএস দেশের স্বাধীনতার সময় যেমন স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করেনি, বরং বিশ্বাসঘাতকতা করেছে, তেমনি দেশ স্বাধীন হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান পরিষদ গঠিত হয় এবং 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করে। তখনই তীব্রভাবে আরএসএস এই সংবিধানকে বিরোধিতা করেছিল। তারা চেয়েছিল মনু সংহিতাকে সংবিধান করার জন্য, যেই মনু সংহিতার মূল বিষয়ই হচ্ছে চতুর্বর্ণে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রদের সমস্ত সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। সমাজের সবচেয়ে বেশি নিম্নমানের কাজ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। 3 বর্ণের সেবা করাই হচ্ছে তাদের কাজ। এমনভাবে বর্ণনা করা হয়েছে যে শাস্ত্র পাঠ এবং শ্রবণ নিষিদ্ধ শূদ্রদের জন্য। যদি কেউ শুনেও তার কানে তপ্ত লোহার সীসা গরম করে ঢেলে দেওয়া, এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। তেমনি নারীদের সম্পর্কে, নারীরা প্রত্যেকেই শূদ্রাণী, অতএব তাদের সম্পত্তি, তাদের শিক্ষাতে কোনো অধিকার নেই। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে মনু সংহিতায়, সেটাকেই সংবিধান করতে চেয়েছিল আরএসএস। তখন বিরোধিতা করেছিল। এখন যখন আরএসএস এর পরিচালিত এই সরকার, এই বিজেপি সরকার, এই সরকার সেই এজেন্ডাকেই কার্যকারী করার জন্য মূলত চেষ্টা করছে। হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য, তথাকথিত হিন্দুত্বের নামে এই দেশের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। ওই সময় থেকে আম্বেদকরের প্রতি যে মনু সংহিতাকে গ্রহণ না করে সংবিধান রচনা করা হয়েছে, দেশকে সমৃদ্ধ করার জন্য, স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করে সব ধর্মের, সব বর্ণের, সব ভাষাভাষী মানুষের অধিকার দিয়ে সকলের সমান অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই সংবিধান রচিত হয়েছে। এই সংবিধানকে বিরোধিতা করেছিল। সেই দিনকার যে ক্ষোভ, যে ঘৃণা, তার বহিঃপ্রকাশে এই পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহর মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তাই আজকে গোটা ভারতবর্ষে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ভারতবাসীরা বিশেষ করে
দাবি করছি 200 দিনের কাজ এবং 600 টাকা মজুরি এটা করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য ও কৃষি ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্তদের শুধু তা না, বাড়িঘর ভেঙে পড়েছে, রাস্তাঘাট অন্যান্য তো ক্ষতি হয়েছেই, কোথাও সেই ধরনের ভূমিকা গ্রহণ করছেন না। আমরা দাবি করছিলাম যে জাতীয় বিপর্যয় ঘোষণা হোক, অথচ দুর্ভাগ্যের এই রাজ্য সরকার জাতীয় বিপর্যয় ঘোষণার কোনো দাবিই করলেন না। 15,000 কোটি টাকা ক্ষতি হয়ে গেল রাজ্য সরকারের হিসাব। 17 লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 39 জনের মৃত্যু হয়েছে। আমরা দেখেছি মৎস্য ক্ষেত্রে 1,30,832 জনের পুকুর জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা টাকার অঙ্কে মৎস্য দপ্তরের হিসাব দেখিয়েছে 1347.63 কোটি টাকা ক্ষতি হয়েছে। অথচ এই মৎস্য উৎপাদকদের কোনো রকমের সাহায্য এখন পর্যন্ত পাচ্ছে না। কৃষকদের জন্য 1,000 টাকা করে সাহায্য দিচ্ছে। এটা সাহায্য না, ক্ষতিগ্রস্তদের সঙ্গে তামাশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই ভূমিকা নিচ্ছে। এই গোটা রাজ্যের এই অবস্থার সৃষ্টি হয়েছে। কোনো রকমের দায়িত্ব কোথায়? সরকারের কোনো ভূমিকা আছে বলে, সরকারের কোনো অস্তিত্ব আছে বলেই লক্ষ্য করা যাচ্ছে না। তেমনি এই দপ্তরগুলি, এই যে তফসিলি দপ্তর, মৎস্য দপ্তর, এ তো ভুলেই গেছে মানুষ, কোনো ভূমিকা নেই। এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখলাম না। তফসিলি অংশের মানুষের এই বিপর্যয়ের মধ্যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখলাম না। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে। আমাদের আরেকটা দাবি হচ্ছে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের অন্তত এই 5 লক্ষ টাকা ন্যূনতম করতে হবে। যেই টাকা এখন দেওয়া হয় এই টাকা দিয়ে গৃহ নির্মাণ হয় না। আরেকটা দাবি হচ্ছে 5 নম্বর দাবি আমাদের সামাজিক ভাতার দাবি, মানে পরিমাণ 5,000 টাকা করতে হবে। এটা আপনারা সবাই জানেন, বামফ্রন্ট সরকারের সময়েই এই মৎস্যজীবী, লন্ডিজীবী, হরিজন, চর্মশিল্পী সহ 33টা ভাতা প্রকল্প চালু করেছিল। আমরা চাই এই ভাতার পরিমাণ এখন সমস্ত দিক থেকে, দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই দিক থেকে 5,000 টাকা এটা করতে হবে। যাদের বাদ দেওয়া হয়েছিল, হাজার হাজার ভাতা প্রাপকের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করতে হবে। এবং যারা এই সময়ের মধ্যে উপযুক্ত হয়েছে, ভাতা পাওয়ার উপযুক্ত, তাদের সকলকেই ভাতা দিতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে আমাদের প্রত্যেক পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। প্রতিটা পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। মাথা পিছু 10 কেজি চাউল বিনামূল্যে দিতে হবে। যে খাদ্যের নিশ্চয়তা না করতে পারলে এই যে সন্তান বিক্রি হচ্ছে, রক্ষা করা যাচ্ছে না জীবন জীবিকা, ছেলে মেয়েকে বিষ খেয়ে মা আত্মহত্যা করছে, সেই ক্ষেত্র থেকে মানুষকে রক্ষা করার জন্যে, খাদ্যের নিশ্চয়তা সৃষ্টি করার জন্যেই মাথা পিছু 10 কেজি চাউল এটা দিতে হবে। আদিবাসী, ওবিসি, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আম্বেদকরের প্রতি এই অসম্মান, অপমাননা মেনে নেবে না, আমরাও মেনে নিচ্ছি না। তার বিরুদ্ধে আগামী 2রা জানুয়ারি আমরা রাজ্য ভিত্তিক এই কনভেনশন করব। সেখান থেকে ব্যাপক আন্দোলন আমরা সংগঠিত করব অমিত শাহের পদত্যাগের দাবিতে। সেই সঙ্গে আমরা আমাদের রাজ্যের 11 দফা দাবি সম্বলিত এই আন্দোলন কর্মসূচি সেখান থেকে গ্রহণ করব। আমি খুব সংক্ষেপে আমাদের যে দাবি সনদ তার বিষয়বস্তু একটু তুলে ধরছি। প্রথম দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এটা আমরা চাই। এই কারণে চাই, দিনের পর দিন শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করার সুযোগ নেই।
একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রে। তাই আমরা চাই সকলের শিক্ষা এবং স্বাস্থ্য এটা সরকারি খরচে নিশ্চিত করতে হবে। এসসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে। স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা হচ্ছে বছরে 2.5 লাখ টাকা। আমরা এটা দাবি করছি 8 লক্ষ টাকা করার জন্য, তাহলে আরো বেশি এই স্টাইপেন্ডের আয়ত্তে আসবে। এই দাবি আমরা করছি। এই দাবির পেছনে আরেকটা যুক্তি হচ্ছে, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার উইকার সেকশন রিজার্ভেশন ঘোষণা করেছে দারিদ্রতার ভিত্তিতে। এই দারিদ্রতার পরিমাপটা হচ্ছে 8 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তারাই সেই রিজার্ভেশনে আসবেন। সেই বিষয়টাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যাতে ঊর্ধ্বসীমা 8 লক্ষ টাকা করা হয়। 2, সরকারি এবং আধা সরকারি এই সংস্থাতে অবিলম্বে নিয়োগ এবং প্রমোশন দুটোই করতে হবে। কোনো ক্ষেত্রে এই শিথিলতা করা চলবে না। আমরা এটা লক্ষ্য করছি যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার আগে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল 1 বছরে 50,000 চাকরি, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হয়ে যাবে, কিন্তু আজকে প্রায় 7 বছর হয়ে যাচ্ছে এই সরকারের। সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে এ রাজ্যের যুবক যুবতীরা, শিক্ষিত যুবক যুবতীরা। যেমন একটা ছোট্ট তথ্য, এটা আপনারাও জানেন, 2017 সালে এই রাজ্যে কর্মচারী সংখ্যা ছিল 1,58,000, আর 2024 সালে এই কর্মচারীর সংখ্যা হচ্ছে 1,02,000। তার মানে 56,000 কর্মচারী কমে গেছে। এর আগের তো খালি পদ, শূন্য পদ রয়েছে, আর এই যে কমে গেল, কোথায় লোক নিয়োগ করা হচ্ছে? এইভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নার্স, তারপরে শিক্ষকতা করার জন্য বিএড পাস করে, টেট দিয়ে, পরীক্ষা দিয়ে সব বসে আছে, কোনো রকমের হেলদোল নাই। একেবারে এক একজন মন্ত্রী এক এক সময় বিবৃতি দিচ্ছে, এই চাকরির কোনো দেখা নেই। এবং সেই ক্ষেত্রে ছিটাফাটা হলেও রিজার্ভেশন মানার ক্ষেত্রে কোনো রকমের ব্যবস্থা তারা গ্রহণ করছে না। আমরা এটা দাবি করছি অবিলম্বে নিয়োগ করতে হবে রিজার্ভেশন মেনে। তেমনি প্রমোশনের ক্ষেত্রেও এই বিষয়টা দেখতে হবে। বেসরকারি ক্ষেত্র সংরক্ষণের দাবি আমরা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের এই রেগার কাজ 200 দিন এবং 600 টাকা মজুরি করতে হবে। এটা আমরা দেখছি যে এই সময়ের মধ্যে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ যারা শ্রমিক, তাদের হাতে কোনো রকমের কাজ নেই। আগে বামফ্রন্ট সরকারের সময়ে কেন্দ্রে অন্য সরকার, বিরোধী সরকার থাকলেও লড়াই করে 90-95 দিন কাজ পেত। আর আজকে এখানে ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিনের সরকার থাকার পরেও 35 থেকে 40 দিন কাজ পাচ্ছে না রেগার কাজ। এই রেগার মজুরি যেমন তাদের প্রতিশ্রুতি অনুসারে 340 টাকা হচ্ছে না, তেমনি 200 দিনের কাজ দেওয়ার কথা সেটাও হচ্ছে না। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে অর্থনৈতিক সংকট আজকে গ্রামে দেখা দিয়েছে, 56,000 কর্মচারী, তাদের চাকরি নেই। যারা রেগার শ্রমিক ছিল 90 দিনের কাজ এখন 40 দিনে নেমে এসেছে। গ্রামে টাকা ঢোকার কোনো সুযোগ নেই, অন্যান্য দপ্তরের কোনো কাজ নেই। এই যে তীব্র অর্থনৈতিক সংকট আজকে দোকানে বাজারে তার প্রভাব পড়ছে। তারপরে কিছু এলাকাতে কাজের অভাবে সন্তান বিক্রি করছে, এরকম জায়গার মধ্যে ত্রিপুরা চলে গেছে। সো তফসিলিদের, ব্যবসা ও শিল্প উদ্যোগীদের সাহায্যের আনুপাতিক সংরক্ষণ দিতে হবে। শিল্প উদ্যোগীদের জমি দেওয়া হয়, তারপরে ভর্তুকি দেওয়া হয়, নানা সাহায্য, তার আনুপাতিক সাহায্য দিতে হবে। বিভিন্ন স্টল বাজার তৈরি হয়, সেখানেও তফসিলিদের জন্য সংরক্ষণ রাখতে হবে। তেমনি পেশাভিত্তিক মৎস্যজীবী, লন্ড্রিজীবী, চর্মশিল্পী, হরিজন, তাদের জন্য পেশাভিত্তিক উন্নয়নের ব্যবস্থা করতে হবে। যেমন সাফাই কর্মী যারা, হরিজনদের মধ্যে বেশিরভাগ সাফাই কর্মীরা তো 3 মাস 4 মাস কাজ করেও টাকা পায় না, মজুরি পায় না, কম মজুরিতে কাজ করতে হয়। আর সরকারিভাবে আধা সরকারি সংস্থার সঙ্গে যারা কাজে যুক্ত 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেছে, তাদের নিয়মিতকরণ হচ্ছে না।
অবিলম্বে যাতে তাদের নিয়মিতকরণ করা হয়, এ দাবি আমরা করছি। আরেকটা ইম্পর্টেন্ট দাবি হচ্ছে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। আপনারা এটা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্ট এর মধ্যে একটি রায় দিয়েছে গত আগস্ট মাসে, তপশিলীদের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে স্পেশাল ভাবে চিহ্নিত করে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ দিতে হবে। এই সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে, সেটাকে কার্যকারী করার জন্যে বলা হয়েছে তারা যে পিছিয়ে আছে তা নির্ণয় করার জন্যে এই তথ্য সংগ্রহ করতে হবে, তারপরেই তাদেরকে চিহ্নিত করে এই স্পেশাল ব্যবস্থা করতে হবে। এটা ঘটনা যে দিনের পর দিন সরকারি চাকরি কমে যাচ্ছে। সংরক্ষণের কথা তো তখন আসে যদি সরকারি চাকরি থাকে, চাকরি কমে যাচ্ছে, এটা যেমন বড় সংকট। তার মধ্যে দাঁড়িয়ে যারা তফসিলদের মধ্যেও পিছিয়ে আছে, এটা ঘটনা যে তাদেরকে যদি তুলে আনতে হয় তাদের জন্য স্পেশাল ব্যবস্থা দিতে হবে। আমরা আমাদের সংগঠন এটাকে স্বাগত জানাই, সমর্থন করি। অবিলম্বে এটা কার্যকারী করার জন্য রাজ্য সরকারকে জাত ভিত্তিক জনগণনা করতে হবে। যেমন রাজ্য সরকারকে করতে হবে, তেমনি কেন্দ্রীয় সরকারকেও করতে হবে। যদি জনগণনা জাত ভিত্তিক হয় তখনই বোঝা যাবে কারা কোন অবস্থায় আছে। আমাদের রাজ্যের হরিজনরা কোন অবস্থায় আছে, চর্মশিল্পীরা কোন অবস্থায় আছে, তারপরে লন্ডিজীবীরা কোন অবস্থায় আছে, নমশূদ্ররা কোন অবস্থায় আছে, ওবিসি যারা আছে তাদের মধ্যে বিভিন্ন কমিউনিটি তারা কি অবস্থায় আছে, আদিবাসীরা কি অবস্থায় আছে, সংখ্যালঘুদের মধ্যে যারা মুসলিম অন্যান্য তারা কি অবস্থায় আছে। মোট কথা হচ্ছে এই যে সামাজিক বৈষম্য হয়ে আছে, এই সামাজিক বৈষম্য যদি দূর করতে হয়, যেমন আমরা রোগ হয়ে গেলে সারাই করার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হয় কোথায় রোগ হয়েছে, তেমনি আজকে আমাদের সামাজিক এই বৈষম্য দূর করতে গেলে আগে চিহ্নিত করতে হবে কোথায় দুর্বলতা রয়েছে। তার জন্য জাত ভিত্তিক জনগণনা অত্যন্ত প্রয়োজনীয়। এই দাবি আমরা করছি। অবিলম্বে জাত ভিত্তিক জনগণনা করে পশ্চাৎ অংশের যারা স্পেশাল তাদের উপর সংরক্ষণের মধ্যে সংরক্ষণ দেওয়ার বিষয়টা এটা যেমন গুরুত্ব দিতে হবে, এবং এই জনসমীক্ষার মধ্যে দিয়ে, জাত ভিত্তিক সমীক্ষার মধ্যে দিয়ে সমাজের যারা পিছিয়ে আছে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা হবে, সেজন্য এটা অবিলম্বে করতে হবে। একটি লোকসভার আসন বৃদ্ধি করে তফসিলি জাতির জন্য সংরক্ষণ ঘোষণা করতে হবে। এটা আমাদের আজকের দাবি না, এটা এর আগেও আমরা দাবি করেছি। আমরা দাবি করেছিলাম এই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে বিধানসভার আসন সংরক্ষণ করতে হবে। 2008-এর দিকে যখন এই ডিলিমিটেশন শুরু হয়, সেই সময়ে আমাদের রাজ্যে ডিলিমিটেশনের সময়ে এসসিদের 7টি আসন ছিল, সেটা 10টি হয়েছে জনসংখ্যার ভিত্তিতে। আমরা এখন দাবি করছি, তখনই দাবি করেছিলাম একটি লোকসভার আসন তফসিলীদের জন্য সংরক্ষণ করতে হবে। এখন আমরা এই দাবিটার উপর জোর দিচ্ছি। ডিলিমিটেশন হওয়ার জন্য নানা বিষয়গুলি সামনে আসছে, তো আমাদের এই রাজ্যে একটি লোকসভার আসন তফসিলীদের বৃদ্ধি করে তফসিলীদের জন্য সংরক্ষণ করতে হবে, এই দাবি আমরা করছি। আর গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে সমস্ত মানুষের জন্য। এই যে বিজেপি সরকার আজকে কেন্দ্রে আছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমাবে, কিন্তু আজকের দিনে আপনারাও উপলব্ধি করতে পারছেন সমস্ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। সাধারণ মানুষের ইনকাম কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে। তাই জীবন জীবিকা নির্বাহ করার জন্য যেটুকু সামর্থ্য থাকা দরকার সেই সামর্থ্য আজকে নেই। এর জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা রাজ্যভিত্তিক কনভেনশন করব। এই কনভেনশনে আমাদের এই প্রধান বক্তা হয়ে এখানে আসবেন আমাদের সংগঠনের, আমাদের সর্বভারতীয় সংগঠন হচ্ছে দলিত শোষণ মুক্তি মঞ্চ। তার সাধারণ সম্পাদক হচ্ছে ডাক্তার রামচন্দ্র ডোম, প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোম, উনি থাকবেন। আর আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়
কমরেড মানিক সরকার এই প্রধান অতিথি হিসাবে আমাদের এই কনভেনশনে উপস্থিত থাকবেন। আমাদের বিরোধী দলনেতাও থাকার কথা ছিল, উনি চিকিৎসায় এই সময়ে উপস্থিত থাকতে পারবেন না, যদিও উনি সুস্থ হয়ে উঠছেন, দ্রুতই ফিরে আসবেন। তো উনি এই সময়ে সম্ভবত এসে উপস্থিত হবেন না। তো এইভাবে আমরা আমাদের এই কনভেনশন নেব। সেখান থেকে গোটা রাজ্যব্যাপী এই 11 দফা দাবির ভিত্তিতে এবং আম্বেদকরের প্রতি এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে অমিত শাহ পদত্যাগের দাবিতে গোটা রাজ্যে ঝড়ো আন্দোলন, তীব্র আন্দোলন আমরা গ্রাম থেকে শহর অবধি করব। এই আন্দোলনে সকলের সহযোগিতা চাই, আপনাদেরও অংশগ্রহণ চাই। এই আবেদন আমরা সকলে